তো আপনারা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। আমি বাদলের চোখে বর্ষার দ্বিতীয় পর্ব শুরু করছি। আপনাদের কাছে আর কি বলবো, ঘটনাটাই যেহেতু সত্যি ঘটনা। আমি যখন এই ঘটনাটি শুনি আমার নিজের কানে, বা ওই স্পটে ওই এলাকাতে আমি ছিলাম তখন, সেই থেকে ঘটনার বিস্তারিত শোনা। তো সেই থেকেই যতটুকু জেনেছি, নিজের চোখে দেখে এবং নিজের কানে সব কিছু শুনে, সেটাই আপনাদের কাছে আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করেছি। শুনতে থাকুন। বাদলের বাবা ছিলেন একজন সত্যিকারেই অলস প্রকৃতির মানুষ। কাজে দিকে কোনো মন ছিল না, সংসারের দিকে তার কোনো খেয়াল ছিল না, কোনো দিকেই তার কোনো খেয়াল ছিল না। কোথায় বাচ্চা সন্তান, কোথায় বউ, কোথায় তার সংসার, এসব ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। থাকতেন নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের ব্যক্তিত্ব, নিজের বিলাসিতা, নিজের সব কিছুই তার কাছে ছিল প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারগুলো আসলে অনেককেই বিব্রত করত। আশেপাশে লোকজন যারা আছে তারাও বিষয়টা খেয়াল করত। প্রথমে তার অর্থনৈতিক অবস্থাটা বেশ ভালো ছিল, জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না তার আত্মীয় স্বজনের কারো দ্বারা। তো এই বিষয়টা আস্তে আস্তে যখন তার অকর্মণ্যতা প্রকাশ পায়, তার দুই বড় ভাই সংসার থেকে তাকে বিচ্ছিন্ন করে দেয়। অবশ্য জায়গা জমি তাকে ঠকায় নাই, যা ভাগে তার ভাগে যতটুকু সে পাওনা ততটুকুই তাকে দিয়ে দিয়েছিল। কিন্তু তার অকর্মণ্যতার জন্য, অলসতার জন্য তার সম্পত্তি, টাকা পয়সা কোনো কিছু সে রাখতে পারেনি। এদিকে ধীরে ধীরে যখন বাদলের জন্ম হওয়ার পরে তার মধ্যে একটু চেতনা ফিরে আসার দরকার ছিল, কিন্তু আসেনি। সে সবসময় উদাসীন, ওই উদাসীনতাই তার মধ্যে থেকেই যায়। বাদলের প্রথম জীবনে শুরু থেকে কলেজ জীবন পর্যন্ত যে সময়টা গেছে, ওই সময়ের অর্ধেকটা সময়, ধরুন হাই স্কুল জীবনের অর্ধেক সময়টাই সে কষ্টের মধ্যে ছিল না। পরবর্তী সময়ে মানে হাই স্কুল পার হয়ে যখন ক্লাস 6-7 থেকে পরের সময়টা সে কষ্টের মধ্যে পড়ে যায়। তো এই সময়টা পার করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো যখন বাদলের মা মারা যাওয়ার পরের যে সময়টা ছিল, এই সময়টা ছিল এক দুরূহ সময়। খুব কষ্টের মধ্যে দিয়ে তার জীবন চলতে থাকে। মায়ের বিদায়ের পর যখন সে ছোট ভাই বোন দুটোকে নিয়ে আসে বাড়িতে থাকা তার জন্য এক কষ্ট। ছিল কেউ জানে না, এক পর্যন্তই আমরা কেউ জানি না। ওরাও বাড়ির লোকেরা কেউ জানে না যে সে দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে কোথায় আছে।
তো উনি চলে যাওয়ার পর বাড়ির যে জায়গা আছে এই জায়গাগুলো শুধু ঘর উঠাবার জন্য মনে হয় অল্প কিছু জায়গা, ওখানে সামান্য কিছু জায়গা আছে। সেই জায়গাটিতে তারা ছোট একটা কুঁড়ে ঘরের মতো ছোট একটা টিনের সব তার চাচারা থাকার মতো একটা ব্যবস্থা করে দিয়েছে, থাকে ওরা ওইভাবেই। তো ওটাকে থাকা বলে না, খুব কষ্টের মধ্যে দিয়েই থাকতে হয়। আর ঘরে থাকলেই তো হবে না, তার খাওয়ার পড়ার ব্যাপার আছে। ছোট বাচ্চাগুলো বাদল না হয় এদিকে সেদিকে কাজকর্ম করলো, করে খাওয়া দাওয়া করলো, কিন্তু তার ভাই বোনগুলোর কী অবস্থা হবে এই বিষয়টা তার মাথার মধ্যে আসে। বাদল চেষ্টা করেছিল, বা তার বন্ধুরা, বাদলের বন্ধুরাও চেয়েছিল যে তার স্টুডেন্ট হিসেবে সে যদি ভালো ছিল তাকে ভালো একটা জায়গায় সেট করে দেওয়ার জন্য, কিন্তু বাদল ছোট ভাই বোনগুলোকে ছেড়ে যায়নি, নিজের সুবিধা দেখেনি। তার কথা ছিল যে আমি যদি এখন বাড়ি ছেড়ে চলে যাই, এই ছোট ভাই বোন এই দুটা ভাই বোনের কী হবে, কোথায় থাকবে, কি খাবে। সে চিন্তা ভাবনা করে তখন থেকেই কাজের দিকে অগ্রসর হয়, কাজ খুঁজতে থাকে। কিন্তু যারা সারা জীবন মানুষকে দিয়ে খাটিয়েছে নিজের পরিবারে, তারা যখন কাজ খুঁজতে যায় তাদেরকে কেউ কাজ দিতে চায় না। আর বাদলের বয়সটাও তখন খুব বেশি নয়, ওই বয়সে কেউ কাজ দিতে চায় না। কেন? যে বয়সের অপূর্ণতা, সে কাজ করতে পারবে না যে পরিমাণ কাজ করা উচিত। তো সেই জন্যে প্রথমে তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। তো যাই হোক, এখন তবু বাঁচতে হবে। হাজারটা খারাপ মানুষের মাঝেও অবশ্যই ভালো মানুষের অভাব নেই, অনেক কোটি কোটি ভালো মানুষ আছে। তো এই ভালো মানুষগুলোর ছত্র ছায়ায় বাদল একদিন একটু কাজ পেয়ে যায়। এই ধরুন কাজগুলো তেমন কোনো দামি কাজ ছিল না, মজুরি, দিনমজুরি, বা যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো, ফুড ফরমাইশ করা, এই করা সেই করা। দিনান্তে যাই পেত তাই নিয়ে এসে ছোটো ভাই বোনদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করত। এভাবেই চলছিল, এগিয়ে যাচ্ছে সময়। এভাবে চলতে 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 ধীরে ধীরে যখন বাদল আর একটু বুঝতে পারে, বড় হতে থাকে, ছোট ভাই বোনগুলো বড় হতে থাকে খুব কষ্টের মধ্যে দিয়ে, তাদের অতীতকে পিছনে ফেলে চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুঃসময় সহজে পার হতে চায় না, এটা সবাই জানেন। দুঃসময় অতিক্রম করার যে সময়গুলো থাকে, মুহূর্তগুলো থাকে, সেগুলো অনেক লম্বা হয়ে যায়। এই লম্বা সময় পার করা খুবই কঠিন। সুখের সময় তাড়াতাড়ি পেরিয়ে যায়, কিন্তু দুঃখের সময় পার হতে চায় না, খুব কষ্ট। এই কষ্ট অনুভব হতে থাকে তিলে তিলে। যখন বাদল আস্তে আস্তে আরও এভাবে কাজ করতে 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 যখন কাজ মোটামুটি একটু আয়ত্তে চলে আসে, তখন আবার পথে নামে। ছোট ভাইটাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। তখন ওর স্বপ্ন, আমার নিজের জীবনের ব্যর্থতা এসেছে, আসুক, তাতে কোনো আপত্তি নেই, আমার ছোট ভাই বোনগুলোকে মানুষ করতে হবে। এই যুগে এতটা দায়িত্ববান বড় ভাই পাওয়া খুবই কষ্টের ব্যাপার। যে বাবা সন্তানদেরকে ফেলে রেখেছে, খোঁজ খবর নিচ্ছে না, সেই জায়গায় একজন বড় ভাই কতটা দায়িত্ববান হলে ছোট ভাই বোনের দায়িত্ব নিয়ে নিজের জীবনের স্বপ্নকে বিসর্জন দিতে পারে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন বিষয়টা? একবার ভাবুন। সে যখন আস্তে আস্তে স্বপ্নে বিসর্জন দিয়ে নিজের ছোট ভাই বোনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যেতে থাকে, তাকে সবাই বাহবা দিয়েছিল, আবার অনেকে আফসোস করেছিল যে তুমি একজন ভালো স্টুডেন্ট, এই অবস্থায় নিজের স্বপ্ন বাদ দিয়ে এসব কি করছো। বাদল বিভিন্ন সময় বিভিন্ন জনকে বোঝাবার চেষ্টা করেছে যে আমি যদি নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করি, ওদের কি হবে,
বিশেষ করে ছোট বোনটাকে বাদল খুব বেশি ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে এই ছোট বোনটাকে। ভাইকেও ভালোবাসে, কিন্তু বোনের জন্য সে এক কথায় পাগল। তো এই বোনটাকে মানুষ করার, ভাইটাকে মানুষ করার যে প্রত্যয়, যে প্রত্যাশা, যে তার ভিতরে যে স্বপ্ন, হয়েছিল যে মা মারা যাওয়ার পর বোনটি 1 বছর বয়সের যে বাচ্চা, এই বাচ্চাটি বাড়িতে এসে সে কি করেছিল, কি তার অবস্থা হয়েছিল, এই বর্ণনাটা আমি পরবর্তী পর্বে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকুক। বাদলের আগামী পথ চলাটা কীরকম ছিল সেই পর্ব, সেগুলো আপনাদেরকে জানাবো। তো বেশি বড় করতে চাই না ভিডিও, আপনারা সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে থেকেই আমি বাদলের জীবনের কাহিনী, আপনারা এখান থেকে অনেকেই শিক্ষাও নিতে পারবেন। মানুষ কীরকম হয় পৃথিবীতে, হাজার ভালো মানুষের ভিড়ে 2-1জন বাজে মানুষও আছে, মন মানসিকতা নিচু মনেরও মানুষ আছে। তারা কি দায়িত্ববান কতটুকু হতে পারে, কি করতে পারে, এগুলো আপনারা জানতে পারবেন। সবার উপরেই ভরসা করা যায় না। তো শুনতে থাকুন, পরের পর্ব নিয়ে আসবো যখন তখন আপনারাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ।